দেখুন এই মুহূর্তে আমাদের নজর রাখতে হচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে, কারণ একদা দুই বন্ধু ছিল দুই দেশ, কিন্তু আজ তাদের শত্রুতা, তাদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষকে কেন্দ্র করেই একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। এবং আমরা দেখতে পাচ্ছি গত 13 তারিখ থেকে, অর্থাৎ জুন মাসের 13 তারিখে প্রথমবার হানা করা হয়। এবং সেক্ষেত্রে আমরা জানি যে কোথায় একদিকে যেমন নিউক্লিয়ার সাইট এবং মিলিটারি যে ইনস্টলেশন রয়েছে সেখানে প্রথম হামলা, এবং তারপর আজ সপ্তম দিন এখনো পর্যন্ত দুই দেশের সংঘর্ষ অব্যাহত, অর্থাৎ ইরান এবং ইসরায়েলের সংঘর্ষ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং ইসরায়েলের হামলা ইরানের পারমাণবিক কেন্দ্রে আরাক হেভি ওয়াটার রিয়েক্টরে প্রথমে জারি রিয়েক্টর সরিয়ে নেওয়ার সতর্কতা, তার কয়েক ঘন্টা পরেই চালানো হয় হামলা। হামলার আগেই জানানো এলাকা এক প্রকার খালি করে দেওয়া হয়েছিল, তাই কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই এমনটাই জানানো হয়েছে ইরানের তরফ থেকে। অর্থাৎ ইরান এবং ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। এবং এই ইরান ইসরায়েলের সংঘাতের প্রভাব আর কোন কোন দেশে পড়ে সেদিকে অবশ্যই নজর রয়েছে আমাদের। লাগাতার প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জানাচ্ছি। এবং দুটি দেশের মধ্যে দূরত্ব যেখানে 2000 কিলোমিটারের, সেখানে তারপরেও দুই দেশের মধ্যে একদা বন্ধুত্ব থাকলেও আজ শুধুই শত্রুতা। এবং আমরা দেখলাম জুন মাসের 13 তারিখ থেকে যেই হামলা, যে সংঘর্ষ শুরু হয়েছিল, তারপর থেকে হামলা, তার পাল্টা হামলা, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। এবং ইতিমধ্যেই এই যুদ্ধে, অর্থাৎ কবে যুদ্ধের পরিণতি কোন দিকে মোড় নেয়, আমেরিকা কি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা, রাশিয়া, চীন, তাদের কি কোনো একটা জায়গায় গিয়ে আমেরিকা যদি সরাসরি এই যুদ্ধে প্রবেশ করে, সেক্ষেত্রে ইরানের দখল যদি নেয়, ইরানের আকাশ দখল নেওয়ার কথা যেমনটা জানানো হয়েছিল, সেক্ষেত্রে রাশিয়া বা চীন কোনো জায়গায় গিয়ে কি সমস্যায় পড়তে পারে, এমন বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই। তেল আবিবের হলন এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত, ওই হামলায় একজন গুরুতরভাবে জখম হয়েছেন এমনটা জানা যাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে, এবং আরও 24 জনের বেশি লোক আহত হয়েছেন এমনটাই তথ্য উঠে আসছে। জানানো হয়েছে ইসরায়েলি জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডাম এমনটাই তিনি জানিয়েছেন। তেল আবিবের হলন এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত, অর্থাৎ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, দুই দেশের মধ্যে লাগাতার হামলা এবং পাল্টা হামলা চলছে, জবাব এবং তার প্রত্যুত্তরও দেওয়া হচ্ছে। এবং এই বিষয়কে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। যুদ্ধের দামামা বেজেছিল 13ই জুন 2025, এবং তারপর আজ সপ্তম দিন এখনো পর্যন্ত যুদ্ধের ঝাঁজ ক্রমশই যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, তেল আবিবের হলন এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত, ওই হামলায় একজন গুরুতরভাবে আহত হয়েছেন, এবং আরও 24 জনের বেশি মানুষ তারা আহত হয়েছেন এই ঘটনায়। জানান ইসরায়েলি জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডাম, তিনি জানিয়েছেন এই তথ্য। এদিকে ইতিমধ্যেই ইরানি কমান্ডারদের নিহত বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, এবং সেই ভিডিও শেয়ার করেই এই দাবি করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে। যেমনটা জানানো হচ্ছে ইরানি কমান্ডাররা নিহত এমনটাই দাবি ইসরায়েলের। ভিডিওটিতে আলী শদমানি, মোহাম্মদ কাজেমি, মোহাম্মদ হাসান মাহদাবি, হোসেন সালামি, মোহাম্মদ হোসেন বকিরি, ইলিয়াম আলী রশিদের মতো একাধিক ইরানি কমান্ডারদের নাম নথিভুক্ত রয়েছে সেই ভিডিওতে। অর্থাৎ তারা ইতিমধ্যেই নিহত এমনটাই জানানো হচ্ছে। বুধবার দক্ষিণ লেবাননের বারিশ এলাকায় হামলা চালিয়ে হত্যা করা হয়েছে হিজবুল্লাহ কমান্ডার আবদ আল মুনিম ইজ আল দিনকে, এমনটা জানা যাচ্ছে। এবং আলী সাদমানি, যিনি তার মৃত্যুর দিন কয়েক আগেই ক্ষমতায় এসেছিলেন, এবং তারপরেই তার মৃত্যুর ঘটনা, অর্থাৎ এই ভিডিও শেয়ার করে ইসরায়েলের তরফ থেকে এই নামগুলি দেখে এবং ভিডিও শেয়ার করে জানানো হয়েছে যে ইতিমধ্যেই এই ইরানি কমান্ডারদের খতম করে দেওয়া হয়েছে, এমনটা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে। বুধবার দক্ষিণ লেবাননের বারিশ এলাকায় হামলা চালানো হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। একদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে ক্রমশই যেন উত্তাপের আঁচ বাড়ছে, এবং তারই মাঝে প্রতিরক্ষা বাহিনী, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, এবং সেখানে বেশ কিছু কমান্ডার, ইরানি কমান্ডারদের ছবি সেখানে রেড ক্রস দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে যে তারা ইতিমধ্যেই নিহত হয়েছেন, এমনটাই ভিডিও শেয়ার করে জানানো হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, যুদ্ধের এসকেলেশনটা যেভাবে দেখছি সেটা কিন্তু সত্যি ভয়ের।
ইরানের আক্রমণের প্রত্যুত্তরে ইসরায়েল যেটা করছে সেটাও ভয়ের, এবং ইরান কিন্তু এবার বলছে যে আমি শেষ দেখে ছাড়বো। ইসরায়েলও কিন্তু এবার শেষ দেখে ছাড়বে, কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্রিন সিগন্যাল চলে এসছে, এবং ট্রাম্প যখন ইরানকে বলেছে একতরফা ভাবে মানে আত্মসমর্পণ করতে, সেটা কিন্তু ইরানের সেন্টিমেন্টে লেগেছে। ইরান তাই কি করছে যে এন্টায়ার মধ্যপ্রাচ্যে একটা জোট তৈরি করার চাচ্ছে, ইসলামিক বাহিনী তৈরি করার চেষ্টা করছে। সৌদি আরবকে বার্তা দিয়েছে, যদিও সৌদি আরব সুন্নি দেশ, এবং ইরাককে পাশে চাইছে। তুরস্কের সাথে ইরানের সম্পর্ক, তুরস্কের সমর্থন চাইছে। এখন এই অবস্থায় যে আমরা দেখি সিভিলিয়ানদের উপর আক্রমণ হচ্ছে, আজ দেখলাম যে ইসরায়েল একটা হসপিটালের উপর আক্রমণ করেছে, এবং এটা সিভিলিয়ান হসপিটাল, সামরিক হসপিটাল না। এটা কিন্তু সারা বিশ্ব নিন্দে করছে। পাশাপাশি ইরানের কেন মানে ক্ষতি কতটা হয়েছে আমরা জানি। ইরানের প্রচুর সিভিলিয়ান মারা গেছেন, তেহরান সমেত বিভিন্ন শহরে সিভিলিয়ানদের উপর আক্রমণ হয়েছে, পরমাণু চুল্লির উপর আক্রমণ হয়েছে, পাশাপাশি বিজ্ঞানী তো মারা গেছেই, তেল খনিগুলোর উপর আক্রমণ হয়েছে। ফলে ইরান একটা বড় দেশ, দেখুন ইরান অনেক বড় দেশ, মানে প্রায় 17 লক্ষ স্কোয়ার কিলোমিটারের মতো আয়তন। ইসরায়েল তো মাত্র কয়েক হাজার বর্গ কিলোমিটার। যদিও ইসরায়েলের ডিফেন্স সিস্টেম বা ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম খুবই, আয়রন ডোম খুবই উন্নত, তারপরেও কিন্তু সেটা স্পষ্ট চিহ্নের সামনে দেখা দিচ্ছে, সেটা ভেদ করে কিন্তু ইরান আক্রমণ করছে। এখন এই যুদ্ধটা আগামী দিনে যেটা হতে চলছে, এই দুই দেশের মানে বাইরেও যে শক্তিগুলোর যুদ্ধে যোগ দিতে চলেছে, আমেরিকার সম্ভাবনা রয়েছে। আমেরিকা অবশ্যই ইসরায়েলের পক্ষে, এবং চায়না কিন্তু ইরানকে নৈতিক সমর্থন করেছে। রাশিয়া ডিরেক্টলি কিছু না করলেও ইরানকে সহায়তা করবে, যদিও ডিরেক্টলি করতে পারছে না, কারণ রাশিয়া ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আর্থিক ক্ষতিগ্রস্ত মানে শিকার হয়েছে, এবং সেনাবাহিনীরাও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু কিন্তু ইরান তুরস্কের কাছে সাহায্য পাবে, এন্টার ইসলামিক দুনিয়া আবার ডিভাইডেড হতে পারে এই প্রশ্নে। সুতরাং এটা একটা কিন্তু ভেস্টনস্ত হবে। কিন্তু যেটা ভয় সেটা হচ্ছে যে সিভিলিয়ানদের ইভাকুয়েট করার প্রক্রিয়া কিন্তু শুরু করে দেওয়া দরকার। এবং ইতিমধ্যে আমরা জানি ইরানে নেটওয়ার্ক, এই মানে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে, ব্ল্যাক আউট হচ্ছে, এবং সাপ্লাই চেনে কিন্তু একটা বড় পরিমাণের ঘাটতি হবে আগামী দিনে। শুধুমাত্র তেল বা পেট্রোপণ্য নয়, আগামী দিনে জরুরি যে রসদ মানে মিডল ইস্ট দিয়ে যাতায়াত করে, বিশেষ করে চাবার পোর্ট এবং বন্দর আব্বাস ইরানের, সেখানে হয়ে আমাদের সেন্ট্রাল এশিয়া বাণিজ্য চালায় অনেক দেশ, ভারতও চালায়। তো ভারতের উপরও একটা বড় কিন্তু আগামী দিনে একটা মানে এফেক্ট পড়বে বলে আমার মনে হয়। এবং ভারতের কাছে একটা ধর্মনীতির প্রশ্ন হয়ে দাঁড়াবে যে কার পক্ষে যাবে। ইরানও আমাদের বন্ধু, ইসরায়েলও আমাদের বন্ধু। সুতরাং ভারতের পক্ষে বার্তা থাকবে যাতে দুপক্ষ যুদ্ধবিরতি বজায় রাখে, সংঘর্ষ বিরতি বজায় রাখে, শান্তি মানে স্থাপন করে। এছাড়া কিন্তু ভারতের পক্ষে আর কোনো অপশন নেই। দেবাশিস বাবু, আরো একটা বিষয় জানতে চাইবো। 13ই জুন আমরা দেখলাম প্রথমে নিউক্লিয়ার সাইট এবং মিলিটারি ইনস্টলেশনেই প্রথম হামলা হয়েছিল ইসরায়েলের তরফ থেকে ইরানের, কিন্তু এর পরেও আমরা দেখতে পাচ্ছি সপ্তম দিনেও সংঘর্ষ অব্যাহত রয়েছে, এবং ইসরায়েলের হামলা ইরানের পারমাণবিক কেন্দ্রে, অর্থাৎ জিও পলিটিক্যাল ক্ষেত্রে এর কি ইম্প্যাক্ট পড়তে চলেছে আগামী দিনে? অবশ্যই জিও পলিটিক্যাল ইম্প্যাক্ট তো পড়বে। দেখুন, মধ্যপ্রাচ্য হচ্ছে এমন একটি অঞ্চল যে যদি আমরা এর ইতিহাস দেখি, রাজনৈতিক ইতিহাস, সেটা দশক ধরে নিজেদের মধ্যে যেমন যুদ্ধ করেছে, আরব ইসরায়েলের যুদ্ধের ইতিহাস জানি, প্যালেস্টাইন ইসরায়েল জানি, আমরা ইরাক ইরান যুদ্ধ জানি, আমরা ফার্স্ট গালফ ওয়ার জানি। তারপরেও দেখা যাচ্ছে আরব স্প্রিং এর সময় বাইরের আমেরিকার হস্তক্ষেপ ছিল। পাশাপাশি আমরা দেখি এই যুদ্ধ দেখা যাচ্ছে নিজেরা তো দুই রাষ্ট্র যুদ্ধ জড়িত হয়েছে মিডল ইস্টে, পাশাপাশি অঞ্চল বহির্ভূত শক্তিরও জড়িয়ে পড়ছে। ফলে জিও পলিটিক্যাল ইম্প্যাক্টটা এই হবে যে আগামী দিনে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি দ্বিধা বিভক্ত হতে পারে, এবং বৃহৎ শক্তিগুলো জড়িয়ে পড়ার যে সম্ভাবনা থাকছে, সেহেতু কিন্তু পরিস্থিতি জটিল হবে। যদিও তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা বলা মুশকিল, কিন্তু না হলেও যদি যুদ্ধটা চলতে থাকে তাহলে কিন্তু যখনই বড় শক্তিগুলো ডিরেক্টলি ইনডাইরেক্টলি সমর্থন করবে দুই পক্ষকেই, তখন কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা বাড়বে, এবং এটা ফার্স্ট গালফ ওয়ারের যে ভয়াবহ যে স্মৃতি সেটাকে উস্কে দিয়ে আরো ছাড়িয়ে যাবে। ফলে আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে এবং বিশ্ব রাজনৈতিক মানে অর্থনীতিতে প্রভাব তো পড়বেই, সবচেয়ে বড় প্রভাব পড়বে পরিবেশের ওপর।
কারণ এই এত পরিমাণে বারুদ বা এত পরিমাণে বিস্ফোরণ হবে, সেলিং হবে, মিসাইলিং হবে, যেটা বিশ্ব মানে পরিবেশ ব্যবস্থার উপর একটা বড় আঘাত আনবে, যেটা আমরা খুব কম ভাবছি। আমরা বেশ বেশ অনেক ধন্যবাদ জানাই দেবাশিস বাবু। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী ছিলেন টেলিফোন লাইনে। এই মুহূর্তে কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন টেলিফোন লাইনে। শুভাশিস বাবু, যে বিষয়টা জানতে চাইবো, আজ 7 দিন এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্য উত্তপ্ত ইরান ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে। এরই মাঝে আমরা জানি 13 তারিখে প্রথম নিউক্লিয়ার সাইট এবং তার পাশাপাশি মিলিটারি ইনস্টলেশনে আঘাত হেনেছিল ইসরায়েল, এবং আবারও পারমাণবিক কেন্দ্রে আঘাত হেনেছে। এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, আগের থেকে যেহেতু জানানো হয়েছিল তাই কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই। এর পাশাপাশি আরও একটা বিষয় জানতে চাইবো, ইরানি কমান্ডারদের যারা নিহত হয়েছে ভিডিও শেয়ার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এমনটাই দাবি করছে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই স্টেট অফ কমিউনিকেশনটা ভীষণভাবে দরকার একটা ম্যাচিওর ওয়ারফেয়ারে। সেখানে জানিয়ে তারা অ্যাটাক করছে, ঠিক আছে, এটা একদিক থেকে শুনতে মনে হচ্ছে ভালো, কিন্তু অন্যদিক থেকে এটাও বুঝতে হবে পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করাটা কোনো সমাধান সূত্র বা কোনো ওয়ারফেয়ারের পার্ট হতে পারে না। তার কারণ ওটা একটা বৈজ্ঞানিক গবেষণাগার, এবং ওখানে যদি বাই মিস্টেকও কোনো রেডিয়েশন তৈরি হয়, সেই রেডিয়েশনের দায়িত্বটা বা সেই রেডিয়েশনটাকে চাকা দেওয়ার ক্ষমতা ইসরায়েলের মধ্যে নেই। ইসরায়েল কেন, কোনো দেশের মধ্যেই নেই। এবং সেটা যদি শুরু হয়ে যায়, সেটা মানে একটা বৃহত্তর ক্ষতি সৃষ্টি করতে পারে। সুতরাং পারমাণবিক কেন্দ্রগুলোতে আক্রমণ করাকে, এটাকে কোনোদিনই কোনো মানে লেজিটিমেট ওয়ারফেয়ারের একটা পার্ট হিসাবে ধরা যেতে পারে না। উপরন্তু যে যে জায়গায় হিউম্যান ইনস্টলেশনস গুলো একদমই কনফার্মড, মানে যেমন ধরুন হাসপাতাল, বা ধরুন টিভি স্টেশন, বা ধরুন বাজার, বা ধরুন শপিং মল, এইগুলোকে মার্ক আউট করে যখন অ্যাটাক করছে, উভয়ের মধ্যে যে কোনো দেশই যাকে অ্যাটাক করুক না কেন, এটা কোনোদিনই মডার্ন ওয়ারফেয়ারে সমর্থনযোগ্য হতে পারে না। যেখানে মিলিটারি ইনস্টলেশন গুলো থেকে শুরু করে যে কোনো এনার্জি ইনস্টলেশনকে অ্যাটাক করার একটা প্রবণতা দেখা দিচ্ছে, সেটাকে যে কোনো মুহূর্তে সেটা একটা অন্য আকার নিতে পারে। এবং সেই আকারটা যদি নিয়ে ফেলে, আমি বলবো এখানে খুব ডেঞ্জারাস একটা দিক নিলেও নিয়ে নিতে পারে ইরান। কারণ ইরান কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন ইরান যদি রিটালিয়েট করে দেয় এবং সেটা যদি কোনোভাবে নুক হয়ে যায়, তাহলে কিন্তু এই গোটা বিশ্বে একটা দামামা বেজে যাবে অন্য রকম এক যুদ্ধের। বেশ, অনেক ধন্যবাদ জানাই শুভাশিস বাবু। টেলিফোন লাইনে ছিলেন শুভাশিস ব্যানার্জি, কূটনৈতিক বিশেষজ্ঞ। এবং এর পাশাপাশি দেখুন, ইরানি কমান্ডারদের এক প্রকার নিহত বলে দাবি করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে, প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে এক্ষেত্রে। এবং ভিডিওটিতে আলী সদমানি সহ অনেককেই, একাধিক ইরানি কমান্ডারের নাম অন্তর্ভুক্ত রয়েছে এবং তাদেরকে ইতিমধ্যেই খতম করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে এই ভিডিওতে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে প্রথমে দেখা গেল নিউক্লিয়ার সাইট এবং তার পাশাপাশি মিলিটারি ইনস্টলেশনে হামলা হলো, কিন্তু এই মুহূর্তে যেমনটা ছবি উঠে আসছে, তারপর একটার পর একটা সাধারণ মানুষও কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে পড়ছেন এই হামলা, এই সংঘর্ষের মধ্যে। এর আগেও আমরা সেই ছবি দেখিয়েছি এবং ইতিমধ্যেই আপনাদের দেখিয়েছি ইরানের সংবাদ মাধ্যমে যে দফতর, সেখানে কিভাবে বিস্ফোরণ হয়। এবারে আরও একটি বিষয় আপনাদের জানাই, ইসরায়েলে হামলা এবং সেখানে চিকিৎসা কেন্দ্র অর্থাৎ হাসপাতালের যারা রোগী রয়েছেন তারাও কিন্তু রেহাই পেলেন না। এবং যেমনটা জানা যাচ্ছে, দক্ষিণ ইসরায়েলের 100 শয্যা বিশিষ্ট বৃহত্তম হাসপাতাল সোরোকা মেডিকেল সেন্টার, সেখানে ইরানের তরফ থেকে হামলা চালানো হয়েছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে ইরানের কর্মকর্তাদের তরফ থেকে। হামলায় আহত হয়েছেন বেশ কিছু মানুষজন। হাসপাতালে চিকিৎসার জন্য এই মুহূর্তে যাতে না আসা হয় তেমনটাই অনুরোধ করা হচ্ছে। এবং বৃহস্পতিবার সকালে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয় ইরানের তরফ থেকে। ইসরায়েলের বেরশেবা শহরে সোরোকা মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টার লক্ষ্য করে এবারে হামলা, অর্থাৎ হাসপাতাল, মেডিকেল সেন্টার, চিকিৎসা কেন্দ্রকেও আর রেহাই দেওয়া হচ্ছে না, সেখানেও রীতিমতো হামলা চালানো হচ্ছে। এবং এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি সেই সোরোকা মেডিকেল সেন্টার। দেখুন হাসপাতালের বাইরের ছবি এবং ভেতরের অংশে এই মুহূর্তে ঠিক এই ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করার পর ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে ইরানের তরফ থেকে দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরে সোরোকা মেডিকেল সেন্টার, 100 শয্যা বিশিষ্ট বৃহত্তম হাসপাতাল দক্ষিণ ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের তরফ থেকে সোরোকা মেডিকেল সেন্টারে হামলা। এবং ইতিমধ্যেই যাতে কোনো রোগী এই
হাসপাতালে এই মুহূর্তে না আসেন, এমনটাই অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। জেরুজালেম তেল আভিভে শোনা গিয়েছে তীব্র ধারাবাহিক বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশু বাবু, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি, দুই দেশের সংঘাতকে কেন্দ্র করে এবারে হাসপাতালও রেহাই পেল না, সেখানে রীতিমতো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হচ্ছে ইরানের তরফ থেকে দক্ষিণ ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে। কিভাবে দেখছেন বিষয়টি? এটা তো তীব্রতম আরো হবে, আমরা বলছিলামই, এটা যত দিন যাবে এটা একটা লং রান ওয়ার, এটা 3 দিন 4 দিনের ব্যাপার নয়, এবং ইরানকে কোনোভাবে গাজা অথবা প্যালেস্টাইনের ভাবা উচিত নয় কারো। ইরানের যা সামরিক ক্ষমতা, এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেপণাস্ত্র যখন ছোড়া হয়, সে ইসরায়েলি ছুড়ুক অথবা ইরানি ছুড়ুক, সেটা এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা একটা কোনো প্রিসিশন টার্গেট, মানে একটা বিল্ডিং এই গিয়ে লাগবে এরকম তো নয়। যেহেতু ওর পাশে একটা আইডিএফ এর হেডকোয়ার্টার ছিল এবং তাদের ইন্টেলিজেন্স অফিসিয়ালদের একটা বিল্ডিং ছিল, এবং সেটার একটা পোর্শন ধ্বংস হয়েছে, সাথে সাথে এই হাসপাতালটাও ধ্বংস হয়েছে। একইভাবে ইসরায়েলের তরফ থেকে যখন ক্ষেপণাস্ত্র তৃতীয় দিনে ছোড়া হয়েছিল, খারমেনশাহ বলে ওদের যে শহর তেহরানের পাশে, সেখানেও কিন্তু একইভাবে একটা হেলথ ক্লিনিক, সেই জায়গাটা একইভাবে ধ্বংস হয়েছিল। তো আমরা যখন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, প্রত্যেকটা গাইডেড হলে, জিপিএস হলেও কিন্তু এর মধ্যে এটা এরিয়া টার্গেট, যে কোনো মিসাইল একটা এরিয়া টার্গেট, সে যে এরিয়ায় যদি যেটা টার্গেট করা হচ্ছে, এই ক্ষেত্রে আইডিএফ এর হেডকোয়ার্টার, তার পাশেই হসপিটাল ছিল, এবং সেখানে আমরা এই ঘটনা দেখতে পেয়েছি। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু সাধারণ মানুষ গাজায়ও মারা গেছিল। এটা যখন ইসরায়েলের সঙ্গে 19 মাস হামাসের ওপর লড়াই হচ্ছিল, কিন্তু গাজায় সাধারণ মানুষ, প্যালেস্টাইনিয়ান মহিলা এবং শিশুদের মৃত্যুবরণ করেছিল। তখন আমরা পৃথিবীতে কোনো এই মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাও করতে দেখিনি, এবং তাড়াহুড়ো করে এটা বন্ধ করতে দেখিনি। সেই জায়গায় আজকে দুটো লড়াই হচ্ছে দুটো রাষ্ট্রের, এবং আমি বলছি যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে যায়, এটা আরো তীব্রতম হবে। কিন্তু যদি কেউ মনে করে এটা কালকে অথবা পরশু শেষ হয়ে যাবে, এই যুদ্ধটা অনেক ধন্যবাদ জানাই। কর্নেল দীপ্তাংশু চৌধুরী অবসরপ্রাপ্ত সেনাকর্তা ছিলেন টেলিফোন লাইনে। এবং দেখুন, আরো একটি বিষয় নজর রাখতে হচ্ছে আমাদের, ইরান ইসরায়েলের যুদ্ধ একদিকে যেমন অব্যাহত রয়েছে, তারই মাঝে এবারে ভারতে ফিরলেন 110 জন পড়ুয়া। খুশির খবর কিছুটা হলেও যেন উদ্বেগের মধ্যে এই পড়ুয়াদের অভিভাবকরা, তাদের পরিবারের সদস্যরা রীতিমতো উদ্বেগের মধ্যে ছিলেন। রাতের ঘুম এক প্রকার উড়েছিল তাদের। আর এরই মাঝে ভারতে ফিরলেন 110 জন পড়ুয়া। আতঙ্ক কাটিয়ে ইরান থেকে দেশে ফিরলেন তারা। আজ ভোরে দিল্লিতে ফিরেছেন এই 110 জন পড়ুয়া। ইরান থেকে বাংলায় ফিরেছেন 5 জন। ফিরেছেন ফাহিম আহমেদ, সাইকা পারভিন, মোহাম্মদ আহমেদ, অথর্ব পুরোহিত এবং জেহেরা আকদা। এরা ইরানে পড়াশোনা করছিলেন এবং ইতিমধ্যেই তাদের পরিবার রীতিমতো উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন। রীতিমতো চিন্তায় রাতের ঘুম উড়েছিল এই পরিবারের সদস্যদের। এবং ইসরায়েল ইরান যুদ্ধ এক প্রকার অব্যাহত, তারই মাঝে ভারতে ফিরলেন 110 জন পড়ুয়া। আতঙ্ক কাটিয়ে ইরান থেকে দেশে ফিরলেন তারা। আজ ভোরে দিল্লিতে ফিরলেন তারা। ইরান থেকে বাংলায় ফিরলেন এই 5 জন পড়ুয়া। ফিরলেন ফাহিম আহমেদ, সাইকা পারভিন, মোহাম্মদ আহমেদ, অথর্ব পুরোহিত, জেহেরা আকদা। मैंने ऐसा कुछ नहीं देखा, बट इन अदर प्लेस